হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালোই আছো। আজ আমাদের গ্যাংটকের প্রথম সকাল। ঘুম থেকে ওঠার পর দারুণ ভিউ দেখতে পাবো এই লোভে তাড়াতাড়ি করে বারান্দায় এসে দেখি এই অবস্থা। সামনের কিছুই দেখা যাচ্ছে না, চারিপাশটায় মেঘ আর কুয়াশায় ঢেকে রয়েছে। কালকে বিকেলের যে সুন্দর ভিউটা দেখেছিলাম, এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া তো অনেক দূরের কথা, সামনের সুন্দর সুন্দর পাহাড়ের যে দৃশ্যগুলো সেগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন কি আর করা যায়, ঝটপট ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 7টা। তো আমরা দাঁড়িয়ে রয়েছি মেল রোডের ঠিক একটু পাশেই। তো এখন বেরিয়ে পড়েছি বাবা মন্দির, ছাঙ্গুলেক এবং নাথুলা পাস দর্শন করার জন্য। তো আজ আমাদের গ্যাংটকের ডে 2, আর ডে 2তে আমার এই আউটফিট। তো চলো যাওয়া যাক। তো এই 3টি জায়গা ভ্রমণ করতে হলে ভোটার আইডি কার্ড দিয়ে পারমিট করাতে হয়। তো আমরা আগের দিন রাত্রিরে হোটেল থেকেই পারমিটটা করিয়ে নিয়েছিলাম। আর আমাদের হোটেল থেকে আমরা শেয়ার গাড়িও করেছিলাম, 10 জনের শেয়ার। পারমিট প্লাস গাড়ি ভাড়া নিয়ে আমাদের পার হেড 900 টাকা করে পড়েছে। টোটাল এই প্যাকেজের মধ্যে রয়েছে নাথুলা পাস, ছাঙ্গুলেক এবং নিউ বাবা মন্দির। কিন্তু বাবা মন্দিরের আসল আকর্ষণ কিংবা ক্যাপ্টেন হরভজন সিং এর আসল বাংকার তিনি যেখানে থাকতেন সেটা কিন্তু ওল্ড বাবা মন্দিরেই অবস্থিত। তো সেই ওল্ড বাবা মন্দির দর্শন করার জন্য আমাদের ড্রাইভারজি আমাদেরকে পার হেড 300 টাকা করে চেয়েছিল, কিন্তু আমরা বার্গেনিং করে পার হেড 250 টাকা করে দিয়েছি। সকালে রুম থেকে বের হওয়ার আগে আমরা ম্যাগি বানিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখন এই যে যাত্রা শুরু করে দিয়েছি। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে ওপরে ওঠার অনুভূতিটাই সত্যিই আলাদা রকম। তো বেশ কিছুটা পথ ওপরে আসার পর আমাদের গাড়ির ড্রাইভার এখানে গাড়িটি দাঁড় করালেন ব্রেকফাস্ট করার জন্য। তো যেহেতু আমি ব্রেকফাস্ট করেই এসেছিলাম, তাই আমি একটা চিপস ছাড়া আর কিছুই কিনলাম না। আমাদের গাড়ির কয়েকজন এবং ড্রাইভারজিও ব্রেকফাস্ট করছেন। তো আমি সেই সময়টা একটু আশপাশটা ঘুরে নিচ্ছি। এখানে গরম পানীয় যেমন চা, কফি, বিভিন্ন ধরনের খাওয়ার, প্যাকেট জাতীয় খাওয়ার, শীতের গরম পোশাক, জ্যাকেট, টুপি, গ্লাভস, মোজা ইত্যাদি। এছাড়াও ওপরে ওঠার আরও একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো কর্পূর। তো আমি 40 টাকার বিনিময়ে একটি কর্পূরের ডিব্বা নিলাম। আর এই যে বুট কিংবা শীতের পোশাক সবই কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায়। খাওয়ার থেকে শুরু করে এই সমস্ত জিনিস যেহেতু অনেকটা কস্টিং করে নিচ থেকে ওপরে আনতে হয়, তাই নিচের থেকে ওপরের দাম অনেকটাই অধিক। আর এই যে ঠান্ডার দেশে এই পাহাড়ি কুকুরগুলো কত বড় বড় লোমযুক্ত হয়। যাত্রাপথের মাঝে মাঝেই দেখছি এরকম ব্রেকফাস্ট করার দোকানদানি রয়েছে এবং রেস্ট নিচ্ছে অনেকেই। তার সাথে সাথে টয়লেট এবং বাথরুমেরও সুবিধা রয়েছে। এই ভিউটা ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর একটা ভিউ। বহু দূর দূরান্ত থেকে বয়ে আসা ঝর্ণার জল পাহাড়ের পাদদেশ বরাবর অবিশ্রান্তভাবে বয়ে চলেছে। তারই একপাশে রয়েছে ঘন জঙ্গল, আর একপাশে রয়েছে পাহাড়ের ঢালে ঢালে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম। তো এখানে খানিক মুহূর্ত অতিক্রম করে আমরা আবার যাত্রা শুরু করলাম। সকালে চারিপাশটা মেঘ আর কুয়াশায় আচ্ছন্ন থাকলেও এখন কিন্তু বেশ ঝলমলে রোদ বেরিয়েছে। মেঘেদের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নীল আকাশও দেখা যাচ্ছে। তবে যতই রোদ্দুর বের হোক না কেন, যতই ওপরে আমরা উঠছি, ততই কনকনে ঠান্ডা যেন আরও বাড়ছে। তাই এত ঠান্ডার মাঝে গাড়ির জানালা খোলার সাহসটুকু আর হলো না। কাঁচের ভেতর থেকেই তাই সমস্ত ভিউটাই আমি ক্যাপচার করছি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এই হলো সেই ছাঙ্গুলেক, যা আমরা এখন এটাকে অতিক্রম করে নাথুলা বাসের দিকে এগিয়ে যাচ্ছি। ফেরার পথে অবশ্যই আমরা ছাঙ্গুলেক দর্শন করব এবং অনেকটা সময় স্পেন্ড করব। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align.
sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow. দেখো বন্ধুরা, ওপর থেকে ছাঙ্গু লেকের ভিউটা কি দারুণ দেখতে লাগছে। ছাঙ্গু লেকের পাশ দিয়ে ওই যে দূরে রাউন্ড শেপের যে রাস্তাটি ওপরের দিকে উঠে এসেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। লেকের জল আকাশের রঙে রঙিন হয়ে উঠেছে, এক অন্যতম সৌন্দর্য। আর এইমাত্র যে লেখাটা আমরা দেখলাম, আই লাভ ছাঙ্গু, তো এখান থেকে কিন্তু আমরা ফটোশ্যুটও করতে পারি। এখানে কিন্তু প্রচুর পুলিশ ক্যাম্প রয়েছে, আর ওই যে দূরে যে নীল রঙের ঘরবাড়িগুলি দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু প্রচুর পুলিশ ক্যাম্প রয়েছে, সেনাবাহিনী ক্যাম্প রয়েছে। If you think I'm never slipping, maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. Now right here, if you মেঘেদের এত কাছ থেকে দেখে সুকুমার রায়ের লেখা মেঘের খেয়াল কবিতার কয়েকটা লাইন আমার মনে পড়ে গেল। আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চড়ে, কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা, হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা, কোথা হতে কোথা যায় কোন তালে চলে, বাতাসের কানে কানে কত কথা বলে, বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে, শুয়ে বসে শোভা করে সারা দিন জুটে। I know if I need it, you'll always believe my eyes. Crying on my pillow, rain, rain, go away. Rain, rain, go away. Lighten up, take me on. যত ওপরের দিকে উঠছি আমার কণ্ঠস্বর এবং গলার অবস্থা ততটাই খারাপ হচ্ছে। মেঘেদের খেলা দেখতে দেখতে আর মাঝে মাঝে কর্পূরের গন্ধ নিতে নিতে পৌঁছে গেলাম অবশেষে নাথুলা পাশে। গাড়ি থেকে নামার পর প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় আমি বেশ অসুস্থ বোধ করছিলাম। অবশেষে 200 টাকার বিনিময়ে এখান থেকে একটা টুপি কিনে পরার পর আমি এখন অনেকটা কমফোর্ট ফিল করছি। এখানে প্রচন্ড ঠান্ডা, তো উপরে ক্যামেরা অ্যালাউ নেই, এখান পর্যন্ত লাস্ট। প্রচন্ড ঠান্ডা, আর আমাকে এই টুপিটা কিনতে হলো, হাতটা জমে যাচ্ছে একদম ঠান্ডাতে, আর অসাধারণ ভিউ। গ্যাংটক থেকে নাথুলা পাস 52 কিলোমিটারের পথ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উচ্চতায় অবস্থিত। নাথু কথার অর্থ হলো কান, আর লা কথার অর্থ হলো পাস, অর্থাৎ কান পাস। নাথুলা পাস হলো ভারত এবং চীনের বর্ডার। এই নাথুলা পাসে আসলেই দেখা যাবে গায়ে লাগোয়া দুই দেশ, ভারত এবং চীন। যেহেতু এই নাথুলা পাস ভারত এবং চীনের বর্ডার সীমান্ত, তাই এখানে কিন্তু যেখানে সেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা অ্যালাউ না। তাই আমরা এখানে দাঁড়িয়েই কয়েকটা ফটো তুলে নিলাম। অনেকটা উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম, তাই কর্পূর কিংবা অক্সিজেন ক্যান ক্যারি করাই ভালো। এক পায়ের দূরত্বেই আমরা ভারত থেকে চীনে চলে যেতে পারবো। অর্থাৎ আমি বলতে চেয়েছি, ভারত এবং চীনা সেনাবাহিনী কর্মরত অবস্থায় একে অপরের যেন ঘাড়ে শ্বাস পড়ে। এক পায়ের দূরত্বেই আমরা ভারত থেকে চীন এবং চীন থেকে ভারত চলে আসতে পারবো।
এই নাথুলা বাসের রূপ ঠিক যতটাই সৌন্দর্য তার থেকে অনেক বেশি স্পর্শকাতর। ছোটোখাটো কোনো ইস্যু নিয়ে এখানে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেত। দুই দেশেরই প্রচুর সেনা এখানে মারা গেছে। এখন কিন্তু যে যার সীমানা কাঁটাতার দিয়ে ঘিরে নিয়েছে। আমাদের ভারতীয় সেনাবাহিনীর এখানে প্রচুর বাংকার রয়েছে। হালকা করে টিফিন করে নেওয়ার জন্য 25-50 টাকার বিনিময়ে আমরা দুটি সিঙ্গারা কিনে টিফিন করে নিলাম এবং ওপর থেকে ঘুরে আসলাম। আমি আগেই বলেছি যে এখানে প্রতিটা জিনিসের দাম নিচের থেকে অনেকটাই বেশি। সিঁড়ি দিয়ে ওপরে ওঠে দুই দেশ ভারত ও চীনের মুখোমুখি দুই গেট, এবং এই দুই দেশের বর্ডার সীমানা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ওপরে ভিডিওগ্রাফি এবং ফটো তোলা বারণ। তাই নাথুলা পাসকে বিদায় জানিয়ে আমরা এখন ওল্ড বাবা মন্দিরের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই বাবা মন্দির কিন্তু কোনো দেবদেবীর মন্দির কিংবা কোনো দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রাখা নেই। এটি প্রায় 14,000 ফুট ওপরে অবস্থিত। নিউ বাবা মন্দির থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। सांस फूल रहा हो तो बाहर ही रुकिए, अंदर ज़्यादा सांस फूले। ইনিই হলেন সেই ভারতীয় ক্যাপ্টেন হরভজন সিং। এটি হলো এক কর্মরত সৈনিকের আত্মবলিদানের একটি ঘটনা নির্মিত মন্দির। বাবা মন্দির সম্পর্কিত কথা কম বেশি অনেকেই জানো, তবে যারা জানো না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। ক্যাপ্টেন হরভজন সিংয়ের বাংকার মূলত ক্যাপ্টেন হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত করা হয়েছিল। 1946 সালের 30শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরানোওয়ালা জেলার সাতরানা গ্রামে। এটি এখন পাকিস্তানের অংশবিশেষ। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনী দলে তিনি যোগদান করেন। 1968 সালে মাত্র 22 বছর বয়সে এই নাথুলা বাসে তিনি প্রথম যোগদান করেন। এই সময় এই জায়গাটি বেশ স্পর্শকাতর ছিল। ইন্দ্র চীনের যুদ্ধ হয়েছিল, বেশ ঠান্ডা এবং দুর্গম জায়গা ছিল তখন। 1968 সালের অক্টোবরে ডিউটিরত অবস্থায় তিনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েন। সরকারের পক্ষ থেকে অনেক খোঁজ নেওয়ার পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। তখন সবাই ধরেই নিয়েছিল এই স্থান থেকে তিনি বোধহয় ভয়েই পালিয়েছেন। তার এই এত বড় অপমান তিনি কখনোই সহ্য করতে না পেরে ওই সেনাবাহিনীর দলের আর এক সেনাবাহিনী প্রতিম সিংয়ের স্বপ্নে তিনি দেখা দেন এবং বলেন যে তার দেহ কোথায় পড়ে রয়েছে। সেই মতো সৈন্যরা সেই স্থান থেকে তার দেহকে উদ্ধার করে সসম্মানে তার দেহের সৎকার সম্পন্ন করে। তারপর থেকেই ক্যাপ্টেন হরভজন সিং এর প্রতি তাদের ভুল ভাবনার মার্জনা চেয়ে তার বাংকারকে মন্দির এবং তাকে বাবা কিংবা ভগবানের রূপে মর্যাদা দিয়েছেন। এই সেনাবাহিনীরা আজও মেনে চলেন এবং বিশ্বাস করেন যে ক্যাপ্টেন হরভজন সিং তাদের পাশেই সবসময় আছে এবং তাদের সাথেই সবসময় ডিউটি করছে। তো এই হলো ওল্ড বাবা মন্দির। এখানে আসলে অবশ্যই কিন্তু একবার ওল্ড বাবা মন্দিরটা ভিজিট করে যাবেন। এখানেও কিন্তু অনেক সেনা ছাউনি দেখতে পাবে। এই সেনা ছাউনিগুলি আমাদের কাছে সৌন্দর্যবাহক হলেও এগুলি সেনাবাহিনীদের কাছে এক একটি মন্দির। যখন এখানে আরও প্রচণ্ড ঠান্ডা পড়ে, চারিদিকে বরফে ঢেকে যায়, তখন কিন্তু এই ওল্ড বাবা মন্দির ট্যুরিস্টদের জন্য বন্ধ রাখা হয়। এই কারণেই এর বিকল্প হিসাবে কিন্তু নিউ বাবা মন্দির স্থাপন করা হয়। মন্দির থেকে নেমে সামনের স্পেসটা কিন্তু এইভাবে সাজানো। এখানে ভিডিও এবং অডিওর মাধ্যমে ক্যাপ্টেন হরভজন সিংয়ের জীবনের বিভিন্ন ঘটনা ট্যুরিস্টদের কাছে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও রয়েছে গিফট শপ, আর এই যে তার ঠিক উল্টো দিকে রয়েছে বিভিন্ন খাবারের স্টল। আজ রবিবার, শুনলাম প্রায়শই রবিবার কিন্তু এখানে এরকম খাবারের স্টল কেউ না কেউ ডোনেট করে থাকে। এই সমস্তটাই কিন্তু কন্ট্রোল করছে সেনাবাহিনীরাই। রান্নাবান্না থেকে শুরু করে ট্যুরিস্টদেরকে খাবার দেওয়া পর্যন্ত সবটাই কিন্তু সেনাবাহিনীরাই করছে এবং অনেকটা হাসি মুখে আর খুশির সাথে করছে। চা, কফি, পকোড়া থেকে শুরু করে স্যান্ডউইচ, সিঙ্গারা, নানান ধরনের খাবার সেনাবাহিনীরা হাসি মুখে ট্যুরিস্টদের ডেকে ডেকে তাদের হাতে তুলে দিচ্ছে। এই অনুষ্ঠানের দ্বারা ট্যুরিস্টদের সাথে সাথে সেনাবাহিনীরাও কিন্তু ভীষণ খুশির মেজাজে রয়েছে।
কপি? আমরা বাবা মন্দিরের গেটের কাছে কয়েকটা ফটো তুলে বেরিয়ে আসলাম নিউ বাবা মন্দিরের কাছে এবং তার অপোজিটে অবস্থিত নামাঞ্চু ওয়াটারফলস। আমরা আর নিউ বাবা মন্দির ভিজিট করলাম না। আমরা নিউ বাবা মন্দির ভিজিট না করে এগিয়ে গেলাম নামাঞ্চু ওয়াটারফলসের দিকে। এই নামাঞ্চু ওয়াটারফলসের পাশেই কয়েক ফিট উচ্চতায় একটি বিশাল বড় শিব মূর্তি স্থাপন করা হয়েছে। ওয়াটারফলসের কাছে অনেকটা পথ হেঁটে আসার পর আমি হাঁপিয়ে গেছি, তাই এখান থেকেই ভিউটা ক্যাপচার করছি। সিকিমে আসার পর থেকেই এটাই প্রথম এত বড় ওয়াটারফলস দেখলাম। এই জায়গাটিও ভীষণ সুন্দর, বেশ ভালোই লাগছে। ওপরের দিকে কয়েকজন ইয়াং সেনা মজা করছে আর পোজ দিয়ে ফটো তুলছে। ভীষণ এনজয় করছে সবাই। তো আমরাও এখানে কয়েকটা ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা এখন ছাঙ্গু লেকে পৌঁছে গিয়েছি। আর এই যে আমার বাম পাশেই রয়েছে ছাঙ্গু লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 12,000 কিলোমিটার আর গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। আমাদের ড্রাইভার আমাদেরকে জানালেন যে এই লেকের জল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু একদম বরফ হয়ে যায় আর এই চারিপাশের পাহাড়গুলিও বরফে ঢেকে যায়। এই লেকটির ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। তো চলো বন্ধুরা, এখন লেকের আশপাশটা ঘুরে দেখে নেওয়া যাক। তো এটাই হচ্ছে যে শিব মন্দির। তো এখানেই আমি যাচ্ছি। আর এই যে পাশে এখানে ঘাট করা রয়েছে। এই শিব মন্দিরে প্রার্থনা জানিয়ে লেকের জল গায়ে মাখলে কিংবা কেউ আবার এই লেকের জল তুলে স্নান করলে তাদের রোগ নিরাময় হয় বলে কথিত রয়েছে। ঋতু বিশেষে লেকের জলের রং বদল হয়। এখন কিন্তু এই লেকের জলের রং গাঢ় সবুজ। মন্দিরের ঠিক দরজার সামনে এরকম একটা পাথরের ইয়াক মূর্তি রাখা রয়েছে। এই ইয়াকের কানে কানে প্রার্থনা জানালে তার মনস্কামনা পূর্ণ হয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো এই মন্দিরটি। এই ছাঙ্গু লেকের আরও একটি বিশেষ আকর্ষণীয় হলো এই ইয়াক রাইড। এই ইয়াকের পিঠে চড়ে 100 টাকার বিনিময়ে পুরো ছাঙ্গু লেকের চারিপাশটা কিন্তু ঘুরে দেখতে পারো। তার সাথে সাথে এখানে একটা সেলফি জোন করাও রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে সিকিম ট্র্যাডিশনাল ড্রেস। তো এই ড্রেস পরে কিন্তু অনেকেই লেকের সাথে কিংবা ইয়াকের সাথে ফটো ভিডিও শ্যুট করছে। এই লেকের উত্তর পশ্চিম সীমান্তে রয়েছে রোপওয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িটি, ওটাই হলো রোপওয়ে স্ট্যান্ড। প্রচুর ইয়াক রয়েছে এখানে আর বেশ সুন্দর করে সাজানো গুছানো। আমরা রোপওয়ের কাছে আসলাম বটে, কিন্তু রোপওয়ে আর চড়লাম না। ইতিমধ্যে ওই পাশের পাহাড়টি মেঘে ঢেকে রয়েছে। আমাদের ড্রাইভার আমাদেরকে বললেন রোপওয়ে চড়ে বিশেষ কিছু লাভ হবে না,
কারণ যেহেতু মেঘে ঢেকে রয়েছে তাই আমরা বিশেষ কিছু কিন্তু ভিউ দেখতে পাবো না। এখানে এই রোপওয়েটি হলো ভারতের সবচেয়ে উচ্চতম রোপওয়ে স্ট্যান্ড। এখানে রোপওয়ে চড়ার রেট পার হেড 380 টাকা। লেকের ধারে বেশ কিছুটা সময় স্পেন্ড করে কয়েকটা ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 4:30। আমাদের ড্রাইভারজি আমাদেরকে বললেন গ্যাংটক পৌঁছাতে হয়তো আমাদের সন্ধ্যা নেমে আসতে পারে। আধা ঘন্টা পথ আসার পর মুষলধারে বৃষ্টি নামলো। পাহাড়ি ওয়েদার কখন কি রূপ নেয় কেউ বলতে পারে না। Tell me all your dreams alive. Sign me up. Tell me about আজ 3টি জায়গা দর্শন করার সাথে সাথে পাহাড়ের 3টি রূপও আমাদের দর্শন করা হয়ে গেল। সকালে পেলাম কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা পাহাড়, আর বেলা বাড়তেই দুপুরের দিকে রোদ ঝলমলে পাহাড়, আর এখন বৃষ্টি মাখা পাহাড়। এখন আমরা আমাদের হোটেলে ফিরে রেস্ট নেব। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাংটকের 10টা সাইট সিনের সাথে। সো ফ্রেন্ডস, টাটা।